আমরা কি আমেরিকা নাকি যে আমেরিকার মতো ফান্ড দেওয়ার আমরা গবেষণা করব? আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার বেঁচে যাচ্ছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে। বিদেশে যাওয়া মানে দেশকে ঘৃণা করা না, যে সরকারকে প্রশংসা করলেই আমি ভিসা দিতে পারবো। যত বেশি শিক্ষার্থীরা বিদেশে যাবে, যত বেশি লোক বিদেশে যাবে, তত বেশি আমাদের দেশ লাভবান হবে। শৈশব তো সবাই জিজ্ঞেস করে না, আর এটা বলতেও ভালো লাগে। তো গ্রামের স্কুলে আমাদের বেড়ে ওঠা, মাদারীপুরে আমি পড়াশোনা করেছি প্রাইমারি স্কুল পর্যন্ত। তারপরে হাই স্কুল করেছি আমি ফরিদপুরে, তারপরে নটরডেমে ছিলাম কিছুদিন, তারপরে পাশ করেছি অন্য একটা শশীকর কলেজ থেকে। তারপরে স্কলারশিপ পেয়ে আমি ইউক্রেনে গিয়েছিলাম। তখন আমরা সোভিয়েত ইউনিয়ন সুপার পাওয়ার ছিল, সেজন্য সেখানে গিয়েছি। আন্ডার গ্র্যাজুয়েট করলাম ইউক্রেন থেকে, তারপরে মাস্টার্স করলাম, আবার তারপরে ওখানে পিএইচডি স্কলারশিপ পেলাম, অনেক বড় ফান্ড পেলাম, পিএইচডি গবেষণা শেষ করলাম, শিক্ষকতা করলাম। 12টা বছর ইউক্রেনে কেটে গেল। তারপরে আমি অবশ্য জাপানেও 3 বছর ছিলাম। তো তারপরে দেশে আসলাম। দেশে এসেও তো মানে আমার এখানে প্রায় 25 বছর হয়ে যাচ্ছে। 24 বছরে এই মুহূর্তে 24 বছর বাংলাদেশে আছি। এখানেও তো কম না। আর তুমি তো জানো, মাঝখানে আমি আমেরিকাতে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস বস্টন যেটা আছে, ওখানে আমি গবেষণা এবং শিক্ষকতা করেছি 1 সেমিস্টার। তো সব মিলিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা যদি বলি, মানে আমার বেসরকারি বিশ্ববিদ্যালয় দিয়ে যাত্রা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার আমাকে প্রস্তাবনা দিয়েছিল হাসিবুল রশিদ চৌধুরী স্যারে। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নামে একটা ডিপার্টমেন্ট খুলেছিল। বলছিল, ডক্টর জহির আপনি যদি আমার সাথে আসেন আমি খুব খুশি হব। তো স্যারকে আমি খুব বিনয়ের সাথে সেটা প্রত্যাখ্যান করেছিলাম। তখন আমি ইউল্যাবে খুব আমার কেরিয়ার উপরের দিকে উঠতেছিল, এবং ডক্টর আনিস যিনি ইউল্যাবের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা, ওনার সাথে কাজ করার একটা মজা আছে। তো সেজন্য আমি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইনি। আমি ইউল্যাবে আমার কার্যক্রম আমি খুব সক্রিয়ভাবে চালিয়ে যাই। এখন ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে গত 5 বছর ধরে আমি আছি। এখন ভাইস চ্যান্সেলর হিসেবেও আমার এখানে টেনিউর প্রায় শেষের পর্যায়ে। তো সব মিলে আমি বলবো যে বাংলাদেশে আমার যে গত 24 বছরের কাজের অভিজ্ঞতা অনেক ভালো। এত ব্যস্ত ছিলাম যে আমি ভালো বা মন্দ সেটাও ভাবার সময় পাইনি। ব্যস্ততার ভিতরে সময় কাটিয়ে দিয়েছি। আমি শিক্ষকতা করি, গবেষণা করি, আর গত প্রায় 12 থেকে 14 বছর ধরে আমার প্রধান পরিচয় একজন শিক্ষা প্রশাসক। কারণ আমি তো প্রায় 2013 সাল থেকেই এ পর্যন্ত হয় ভিসি অথবা প্রভিসি হিসেবে কর্মরত আছি। আমি আসলে আমার প্রথম বই প্রকাশ পেয়েছিল 2010 সালে ডিজিটাল ইলেকট্রনিক্সের উপরে। কারণ আমি তো একাডেমিক্যালি আমি একজন ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমার অনার্স, মাস্টার্স এবং পিএইচডি। কিন্তু ডক্টর কাজী আনিস আহমেদের সাথে থাকার সুবাদে এবং ইউল্যাবের যে প্রতিষ্ঠা লগ্ন থেকে থাকার কারণে মার্কেটিং, প্রমোশন থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক, নন একাডেমিক সব কিছুর সাথে আমার সম্পৃক্ততা ছিল। এবং ইউল্যাবে আমি একজন প্রশাসক ছিলাম, গবেষক ছিলাম, শিক্ষক ছিলাম। তো এই সম্পৃক্ততার কারণে তারপরে এখন আমি ক্যানাডিয়ান ইউনিভার্সিটিতে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে কর্মরত আছি গত 4 বছর ধরে। তো আমার আসলে এই প্রশাসনিক কাজ, এবং আমি শিক্ষক হিসেবে এখন ম্যানেজমেন্ট পড়াই, যার ফলে আমি সিদ্ধান্ত নিলাম লিডারশিপের উপর একটা বই লিখব। তো আমার দ্বিতীয় বই প্রকাশ পেয়েছে 25 সালে, যেটা ইউল্যাব প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ডক্টর কাজী আনিস আহমেদকে আবার ধন্যবাদ জানাচ্ছি। সে এই বইটা প্রকাশ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, এবং ডক্টর শামসাদ মুর্তজা সেটা বাস্তবায়ন করেছে, বর্তমানে ইউল্যাবের ভাইস চ্যান্সেলর, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে এই বইটা যে লঞ্চিং সেরিমনি সেটা হয়েছিল সিটন হল ইউনিভার্সিটি, নিউ জার্সিতে। তো ওখানে এটার মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটা আমার মনে হয় আমেরিকাতেও ভালোই আমি বিক্রি করেছি। এই 2 সপ্তাহ আগে আরও 50 কপি আমি আমেরিকাতে পাঠালাম। ওখান থেকে আমাকে অনুপ শর্মা নামে এক আমেরিকান আছে, যিনি নেপালি বংশোদ্ভূত আমেরিকান।
সে আমার কাছে 50টা বইয়ের জন্য একটা ইমেল করেছিল, আমি 50টা বই পাঠিয়ে দিয়েছি। তো আমার ওই বইটার নাম হচ্ছে প্র্যাকটিক্যাল লিডারশিপ। যেহেতু আমি ম্যানেজমেন্ট পড়াই এবং আমি প্রশিক্ষণের সাথে সম্পৃক্ত আছি, তো সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি লিডারশিপের উপর একটা বই লিখব। তো আমার বইটা আমার মনে হয় যে ভালোই চলছে। আমার আরেকটা বই আমি লেখা সম্পন্ন করেছি, এখন প্রকাশনার অপেক্ষা। এখানে কিন্তু কিছুটা নিরাশ হওয়ার কথা আমার বলতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রজন্মের কথা আমি জানি, আমাদের আগের প্রজন্মদেরকে তারা যখন শিক্ষকতায় ছিল অথবা তারা যখন শিক্ষার্থী ছিল তখন তো আমরা দেখিনি, কিন্তু আমরা বুঝতে পারি তারা খুব সিরিয়াস ছিল তাদের শিক্ষাকালীন সময়, অথবা তারা যখন শিক্ষার্থী ছিল তারা খুব সিরিয়াস ছিল, এটা আমি বুঝতে পারি। আমার বাবা, আমার কাকা, আমার খুড়া, জ্যাঠা, তাদেরকে যদি আমরা দেখি, তাদের আচার আচরণে তারা অনেক শালীন, অনেক পলিশ, যেটা আমরা ইংরেজিতে বলি, ছিল, এবং তাদের ভিতর সব কিছুতে একটা সিরিয়াসনেস ছিল। এমনকি আমাদের সময় আমরা যে ধরনের সিনসিয়ারিটি শো করেছি লেখাপড়ার ক্ষেত্রে, আমরা যতটা সিরিয়াস ছিলাম, আমাদের সময় আমরা লেখার পড়ার প্রতি এবং জানার প্রতি এবং উপরে ওঠার প্রতি যে ক্ষুধা ছিল, যে তৃষ্ণা ছিল, যে আগ্রহ ছিল, যে ভালোবাসা, মায়া মমতা ছিল লেখাপড়ার প্রতি, অথবা কেরিয়ার গঠনের প্রতি আমাদের যে একাগ্রতা ছিল, যে অধ্যবসায় আমরা করেছি, আমার মনে হয় বর্তমানে সেটা অনুপস্থিত। এমনকি 20 বা 30 বছর আগে, তুমি যেটা বললা, 30 বছর আগে, আমি তো বাংলাদেশে বললাম প্রায় 24 বছর হয়ে যাচ্ছে আমার শিক্ষকতা। 24 বছর আগে যখন আমি ক্লাসরুমে ছিলাম, শিক্ষকতায় পেশায় সম্পৃক্ত ছিলাম, তখন একটা শিক্ষার্থীর ভিতরে যে ধরনের আগ্রহ দেখেছি, এখন সেই আগ্রহটা আমার মনে হয় ভাটার দিকে। কারণ তোমাকে আমি তাদের ক্ষুধাটা নেই, শিক্ষার ক্ষুধা নেই, তাদের নিজেদেরকে উপরে ওঠানোর ক্ষুধা নেই, তার বড় হওয়ার ক্ষুধা নেই, সব কিছু অল্পতে পেতে চায়। এটার জন্য সম্ভবত আমরা যারা অভিভাবকরা আছি, অথবা আমাদের সামাজিক যে ব্যবস্থাটা, যে অবস্থায় আমরা আছি, সার্বিকভাবে এই সমস্ত পটভূমিটা দায়ী। শিক্ষার্থীরা অবশ্যই দায়ী না, কিন্তু আমরা আগে আমাদের যে প্রেক্ষাপটের কল্যাণে, যে পটভূমির কল্যাণে, সোসাইটাল যে ফরমেশনটা ছিল, যেটার কল্যাণে আমরা খুব সিরিয়াস ছিলাম, সেই ফরমেশনটা এখন নেই। তো সেটার জন্য আমরা দায়ী। তো আমি বলছি, এখন থেকে 30 বছর আগের সাথে যদি আমি তুলনা করি, বা আমি 24 বছর আগে ক্লাসরুমে যখন আমি পড়াতাম, তখনকার শিক্ষার্থীরা যে পরিমাণ সিরিয়াস ছিল, এখনকার শিক্ষার্থীরা সেই পরিমাণ সিরিয়াস না। তো এটার জন্য আমরা দায়ী। কারণ এটা তোমাকে আমি আর একটা উদাহরণ দিই। আমি 1986 সালে একবার ক্লাসরুমে ঢুকে, তখন আমি বাচ্চা, তখন আমি স্কুলে পড়ে, স্কুল থেকে পাশ করে কলেজে উঠেছি কেবল। তো আমি যে খুব নাম করা একজন, নটরডেমে পড়ি, বাড়িতে গেছি বেড়াতে, তো স্যারে বলছে ক্লাসরুমে একটু যাও, পড়ে এসো। তো পড়াতে গেছি, তারপরে কয়েকটা শিক্ষার্থী দেখি বাহিরে ঘুরতেছে, তো ওরা একটু দেরি করে ক্লাসরুমে ঢুকেছে। আমি তাদের থেকে মাত্র 5 বছরের বড়, কিন্তু আমি বেত দিয়ে এমন পিটিয়েছিলাম, আমার মনে আছে, কেউ কিন্তু এটা প্রতিবাদ করেনি। কিন্তু এখন তুমি একটা পিটান দাও, এখন তো বাবাই একটা চড় দিতে পারবে না। তার মানে কি, আমি যে বলছি যে আমরা সভ্যতার নামে বা অধিকারের নামে আমরা কি আমাদের বর্তমান প্রজন্মকে উপরে ওঠা থেকে বঞ্চিত করছি কিনা, আমরাই সেটার জন্য দায়ী। পশ্চিমা সমাজ ব্যবস্থা কিন্তু এমনভাবে শিক্ষার্থীদেরকে টেক কেয়ার করে, শিক্ষার্থীরা অনেকটা অকেজো হয়ে পড়েছে, এবং সেই জন্য তারা এখন এশিয়ান শিক্ষার্থীদের উপর তাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্ভর করে। তাদের ভিতরকার থেকে তারা এখন কিন্তু ভালো শিক্ষার্থী বা ভালো গ্র্যাজুয়েট প্রডিউস করতে পারছে না। তারা কিন্তু ইন্ডিয়ান শিক্ষার্থী অথবা চাইনিজ শিক্ষার্থী অথবা বাংলাদেশি শিক্ষার্থীদের উপর নির্ভরশীল। আমাদের এই অঞ্চল থেকে যদি শিক্ষার্থী আমেরিকা, ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে না যায়, তাদের বিশ্ববিদ্যালয়গুলি খালি থাকবে, বিশেষ করে সায়েন্স ফ্যাকাল্টিগুলো একদমই খালি পড়ে থাকবে। কারণ তারা শিক্ষার্থীদের অধিকারের নামে শিক্ষার্থীদের ধ্বংস করে ফেলতেছে। কীরকম? ধরো, ওখানকার স্কুল লেভেলে যদি বাবা মা ধমক দেয় কোনো একটা বাচ্চাকে, সেটার জন্য পুলিশ বাবা মাকে ডাকে এবং পুলিশ তাদেরকে আইনের আওতায় নেয়।
এখন ওই কারণে তাদের বাচ্চারা বাবা মার কথা শোনে না এবং লেখাপড়াও করে না, কারণ তারা তো ফ্রি, হিউম্যান রাইটস। এই যে যে অধঃপতন পশ্চিমারা দেখিয়ে দিয়েছে, সেটার প্রভাব কিছুটা আমাদেরও পড়েছে। তো সেজন্য আমি বলছি যে আমরা আগে যেভাবে মার খেয়েছি, মার খাওয়ার কারণে আমাদের ভিতরে যে সহনশীলতা, যে ধৈর্যশীলতা যেটা ছিল, এখনকার বাচ্চাদের সেটা নেই। আমি ক্লাসরুমে গত 5 বছরে ক্লাসরুমে ঢুকেই প্রথমে আমি বলি, আমি তো ধরো উপাচার্য হিসেবে আমাদের বিভিন্ন ক্লাসরুম ভিজিট করতে হয় যে বাবা কেমন পড়াশোনা করছো তোমরা, বা আমি মাঝে মাঝে একটু ঢুকি একজন শিক্ষকের অনুমতি নিয়ে তার ক্লাসে ঢুকে, কেমন লাগছে তোমার পড়াতে, বা ওরা প্রশ্ন করে কিনা। তো আমি ঢুকে শিক্ষার্থীদের বলি, বাবা তোমরা বিদেশে যাওয়া কবে? বিদেশে যাওয়া মানে দেশকে ঘৃণা করা না, বিদেশে যাওয়া মানে আরও বেশি ভালোবাসা দেশকে। কারণ তোমার বিদেশে যাওয়া মানে তুমি একটা পাসপোর্ট নিয়ে আসবা, আমেরিকার অথবা কানাডার বা অস্ট্রেলিয়া, তুমি যে কোনো দেশে বাইরের মডার্ন নলেজ নিয়ে আবার ফেরত আসবা, দেশ তো তোমার থেকে যাবে। কিন্তু দেখি তাদের ইংরেজি পড়ার ক্ষুধা নেই, তাদের আমেরিকা যাওয়ার ক্ষুধা নেই, তারা অল্পতে, যদি আইএলটিএস দেওয়া লাগবে না তাহলে ঠিক আছে সে যাবে, কিন্তু আইএলটিএস দিয়ে যে সে একটু কষ্ট করবে সেটু করবে না। আমি তাদেরকে বলি, বাবা আমাকে যদি এখন কেউ বলে যে তোমার 24 ঘন্টা পরিশ্রম করতে হবে, তোমাকে হারবার্ডের ভিসি বানাবো, আমি তো অবশ্যই 24 ঘন্টা কেন, আমি 26 ঘন্টা করবো। অর্থাৎ তোমাদেরকে আমি বলি যে তোমরা বলো যে আইএলটিএস দিতে হবে, 7.0 পাইতে হবে আইএলটিএসে, তোমার যদি 12 ঘন্টা পরিশ্রম করতে, 12 ঘন্টা করলে তুমি 8 পাবা, আইএলটিএসে 7 কেন, 8 পাবা, 9 পাবা। ইট ডিপেন্ডস অন ইউ, তুমি সময়কে কীভাবে কাজে লাগাও। তো তোমারকে নিরাশ করেছি উত্তর দিয়ে যে আমাদের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা, ক্ষুধা, অভিলাষ, কামনা কমে যাচ্ছে বড় হওয়ার, এটার জন্য আমরাই দায়ী। খুব সুন্দর প্রশ্ন করছো, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই, কঠিনভাবে উত্তর দিতে চাই। এটা যে সমস্ত পণ্ডিতেরা এটার বিরোধিতা করে, আমি ধিক্কার জানাই, এটা একটা মিথ্যা কথা। এটা তারা জেনে, অনেকে আমাদের সমাজে এমন কিছু পণ্ডিত আছে যারা বাংলা ভাষার নাম নিয়ে জনপ্রিয়তার জন্য যে কথাটা মানুষ পছন্দ করবে সেরকম কথা বলে, যেই কথাটা সে খাবে, যেটা সমাজের জন্য প্রয়োজন সেটা বলে না। তারা ইংরেজি ভাষার বিরুদ্ধে কথা বলছে, অনেকে বিদেশে যাওয়া থেকে আমাদের শিক্ষার্থীদের অনুৎসাহিত করছে, এটা অত্যন্ত খারাপ কাজ করছে। ভারতের এই মুহূর্তে প্রায় 14 লক্ষের মতো শিক্ষার্থী দেশের বাইরে, ভারতের বাইরে পড়াশোনা করছে। ভারতের উন্নতির গতি দেখছো, কত স্পিডে তারা উন্নতি করছে। তারা অলরেডি ফ্রান্সকে পিছনে ফেলে দিয়েছে, তারা অলরেডি ইংল্যান্ডকে তো অনেক আগে পিছনে ফেলে দিয়েছে, তারা জার্মানিকে পিছনে ফেলতে যাচ্ছে, তারা জাপানকে পিছনে ফেলে দিয়েছে। কেন দিয়েছে? ভারতে তো কোনো শিক্ষার্থী হাজার হাজার কেন লক্ষ লক্ষ শিক্ষার্থী বাইরে পড়তে যায়, তাই ব্রেন ড্রেন তাদের হচ্ছে না? এটা একটা মিথ্যা কথা। আমাদের শিক্ষার্থীরা বাইরে যাবে, তাদেরকে আসতে তুমি মানা করছো? অবশ্যই তারা ফিরে আসবে, তারা আধুনিক নলেজ নিয়ে আসবে। এই যে কম্পিউটারে বাচ্চারা এখানে বাংলাদেশে থাকলে কম্পিউটারে কাজ করবে, এটার সৃষ্টি কোথায়? আমেরিকাতে। ম্যানেজমেন্ট তোমার শিখতে হলে, মডার্ন ম্যানেজমেন্ট শিখতে হলে আমেরিকা যেতে হবে, মডার্ন টেকনোলজি শিখতে হলে আমেরিকা যেতে হবে, অথবা তোমার ইউরোপের কোনো দেশে যেতে হবে। মডার্ন চিকিৎসাবিদ্যা শিখতে হলে তোমাকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেতে হবে। তাহলে কে বলছে তোমার বাইরে গেলে ব্রেন ড্রেন হবে? ব্রেন ফেরত আসবে। আমরা আসি নাই, আসার পরিবেশ সৃষ্টি করতে হবে। আর যদি কেউ নাও আসে, অসুবিধা কোথায়? তারা তো টাকা পাঠাচ্ছে, আমরা রেমিটেন্সের জন্য আমরা ক্ষুধার্ত, আমাদের ওই টাকার জন্যই তো আমরা চলি, ওই টাকাটা দিয়ে তো আমাদের দেশ চলে। একটা জবের জায়গা আছে নাকি আমাদের? উই হ্যাভ বিন হাইলি স্যাচুরেটেড। আমরা তো একদমই মানে একটা ছোট্ট দেশ, যেখানে আমাদের জব ক্রিয়েশনেরও আর সুযোগ নেই, কারণ তোমার জায়গা তো ছোট, মানুষ অনেক বেশি। তাই এই মানুষ রপ্তানি করাই তো আমাদের দরকার। ভারতে বেকার সমস্যা নাই কেন জানো? এই কথাটা ভালো যে তুমি প্রশ্নটা করেছো। কারণ একটা মাত্র কারণ, তারা মনেই করে তারা চাকরি করবে আমেরিকাতে, কানাডায়, অথবা জার্মানিতে, অথবা অস্ট্রেলিয়াতে, অথবা তোমার নিউজিল্যান্ডে। আমরা তো চাকরির জন্য ক্ষুধার্ত, আমরা চাকরি খুঁজছি। তা আমাদের শিক্ষার্থীরা এখানে পাশ করে ওখানে গিয়ে চাকরি করবে, দোষ কোথায়? আমরা লাভবান হব আমাদের। তারপর তারা যদি ওই দেশে থাকে, কিছুদিন পর আবার চলে আসবে, মডার্ন নলেজ নিয়ে আসবে, মডার্ন তথ্য প্রযুক্তি নিয়ে আসবে, মডার্ন চিকিৎসাবিদ্যা নিয়ে আসবে, মডার্ন ব্যবস্থাপনা শিক্ষা নিয়ে আসবে, গবেষণায় নতুনত্ব নিয়ে আসবে। সুতরাং যে সমস্ত পণ্ডিতেরা বলছে আমাদের বাচ্চারা বিদেশে এগুলো ক্ষতি হবে, এটা একটা অ্যাবসার্ড। আমি শুধুমাত্র দ্বিমত পোষণ করি না, যারা বলছে তাদের প্রতি আমার খুব করুণা হয় যে তারা এই জিনিসটা বুঝছে না, অথবা বুঝেও তার নিজের স্বার্থে
ইউটিউবে একটা ভিউ বাড়ানোর জন্য সেই কথাগুলো বলছি। আমাদের সরকার এখনই করতে তো পারবে না, আমরা সেই অবস্থা নেই। আমাদের অর্থনীতি তো খুব ছোট্ট একটা দেশ হিসেবে, মানে আয়তনের দিক থেকে খুবই ছোট, অর্থনীতি ছোট। তো আমাদের সরকারের সব সক্ষমতা নেই। আমাদের বরং উচিত, আমাদের জেনারেশন আমরা সবাইকে বিদেশে পাঠাও, বলো তোমরা বিদেশে যাও, তোমরা ওখানে টাকা অর্জন করো, পাসপোর্ট নাও, তোমরা বড় হইয়া তোমরা টাকা নিয়ে পরে এখানে এসে ইনভেস্ট করো, তার পরবর্তী জেনারেশনকে তখন আমরা দেশে রাখতে সক্ষম হব। এরা যাবে, তারা আমেরিকাতে যাবে, কানাডাতে যাবে, তারা সেখানে স্বাবলম্বী হবে, সেখান থেকে টাকা পাঠাবে, তারা আবার পরে ফেরত আসবে, ওরা আমাদের দেশকে ধনী করে তুলবে। তখন তার পরবর্তী জেনারেশনকে তখন আমরা দেশে রাখতে সক্ষম হব, যেটা ইন্ডিয়া এবং চায়না করেছে। তুমি বুঝতে পেরেছো আমার কথাটা? তাদের একটা জেনারেশন সবাই গিয়েছে চায়না এবং ইন্ডিয়ায়। এখন কিন্তু চাইনিজরা ইচ্ছা করলে পারে তাদের জনগোষ্ঠীকে ওই দেশে রাখতে, তখন পারতো না, তখন দেশ খালি করে তারা চলে গিয়েছিল। সুতরাং আমার মনে হয় আমাদের যত বেশি শিক্ষার্থীরা বিদেশে যাবে, যত বেশি লোক বিদেশে যাবে, তত বেশি আমাদের দেশ লাভবান হবে। সম্মিলিতভাবে একটা দেশ চলে। বাংলাদেশ ধরো একটা সংসার চলে কীভাবে? নারী এবং পুরুষ মিলে, স্বামী স্ত্রী মিলে একটা সংসার করে। অনুরূপভাবে সরকারি এবং বেসরকারি দুই প্রকারের প্রতিষ্ঠানের সমন্বয়ে একটা দেশ, সাধারণত রাষ্ট্রটা পরিচালিত হয়। তো সেক্ষেত্রে এখন শুধু সরকারি প্রতিষ্ঠান দ্বারা দেশ চলে না। যদি তাই চলতো তাহলে কিন্তু সমাজতান্ত্রিক দেশগুলি আজও টিকে থাকতো। তারা কিন্তু ব্যর্থ হয়েছে, 70 বছর পরে হলো তারা ফেল করেছে, এবং এখন সমস্ত দেশগুলি ধনতান্ত্রিক, গণতান্ত্রিক বা পুঁজিতান্ত্রিকভাবে চলছে। এটা তো তুমি স্বীকার করো। অনুরূপভাবে আমরা যদি বিশ্বের উন্নত দেশগুলোর দিকে তাকাই, সবগুলোই দেখবা ধনতান্ত্রিক দেশ। এবং জাপানে, আমেরিকাতে তুমি যদি যাও, সরকারি কোনো সংস্থাই খুঁজে পাবা না। আমি জাপানে যখন ছিলাম, 3 বছর ছিলাম জাপানেও, তো সেখানে দেখেছি যে আমি থাকা অবস্থায় শুধু পোস্ট অফিসটা ছিল মানে সরকারের আন্ডারে, এখন সেটাও ছেড়ে দিয়েছে শুনছি। তাদের এখন কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানই নেই, সবই বেসরকারি। কারণ বেসরকারি হলে লাভ হয় কি, যে মানুষ তখন নিজের মনে করে, নিজের দায়িত্বে কাজ করে। বলে না সরকারি মাল ধরো, একটা লাথি দাও, একটা গুঁতা দাও, বা ভাঙচুর করো। দেখো না আমাদের মিছিল একটা হইলে সরকারি গাড়ির উপর আক্রমণ চলে। সুতরাং নিজের হইলে হয় কি, তখন মানুষ দরদ দিয়ে কাজ করে। তো এখন তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলি, আমি বাংলাদেশে যে ধরনের সেবা গ্রহণ করতে চাই না কেন, সেখানে যদি অপশন থাকে সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠান। ধরো ব্যাংক, আমি গেলে আমি বেসরকারি ব্যাংকে যাই, আমি আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ব্যাংকে যাই না। আমি একটু ভয় পাই সরকারি, কারণ আমি জানি বেসরকারি ব্যাংকে গেলে আমি সার্ভিসটা ভালো পাবো। আচ্ছা, টেলিভিশন চ্যানেল আমি খুব কম দেখি না বললে চলে, যদিও দেখি তাও বেসরকারিটা দেখি, বিটিভি আমি দেখি না কোনোদিন, যাই হোক এটা কোনো। তারপরে যদি বলো তুমি পোস্ট অফিস, কুরিয়ার সার্ভিস, আমি কোথাও কোনো জিনিসপত্র পাঠাও, আমি তো জিপিএ তো যাই না, জেনারেল পোস্ট অফিস, তাও বেসরকারিতে আমি যাই। তারপর তুমি যদি বলো কোনো আমি একটা বাসে উঠবো, তাও তো বেসরকারি বাসে আমার উঠতে হচ্ছে। তাহলে বা একটা কুরিয়ার সার্ভিস, আমি বিদেশে জিনিস পাঠানো থেকে শুরু করে সমস্ত সার্ভিসগুলা আমরা কিন্তু বেসরকারি সেবা আমি ব্যক্তিগতভাবে নেই। এখন যদি বলো তুমি বিদেশে যাব, সেটাও সাধারণত আমি একটা বেসরকারি বিমান সংস্থা চুজ করি। সাম্প্রতিককালে আমি বাংলাদেশ বিমানে আসছি একটা ঘটনার কারণে, এবং খুব ভালো সার্ভিস পেয়েছি, সেটা নিয়ে আমি একটা লেখাও লিখেছি, সেটা আলাদা ব্যাপার। তো বেসরকারি প্রতিষ্ঠান তার নিজের স্বার্থে ভালো করে। সারা পৃথিবীর যত বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে সবগুলোই খুব ভালো করছে। আমেরিকার 100টা টপ ইউনিভার্সিটির ভিতরে আমি একসময় একটা ডাটা দেখেছিলাম কয়েক বছর আগে, তখন 100টার ভিতর 85টাই ছিল বেসরকারি। আমেরিকার 100 টপ ইউনিভার্সিটির ভিতর এখনও কম করে 80টাই হবে বেসরকারি। সুতরাং আমরা বেসরকারিকে অবজ্ঞা করার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের কথা বলো, বাংলাদেশে তুমি যদি টপ 5টা ব্যাংক ধরো, আমার তো মনে হয় আমাকে যদি রেট করতে বলে, আমি বেসরকারিগুলোই আমার চোখের সামনে আসবে। তোমার এই প্রশ্নটা মৌলিক একটা উত্তর দেবো, এটা যে কেউ এটা লক্ষ্য করছে না। সেটা হচ্ছে, গবেষণা করার জন্য সবসময় ফান্ড লাগে না, লাগে সরকারের অন্য একটা জিনিস, অন্য একটা জায়গায় সরকারের ঘাটতি আছে, ফান্ড ছাড়াও গবেষণা করা যায়।
আমরা কি আমেরিকা নাকি যে আমেরিকার মতো ফান্ড দেবে আর আমরা গবেষণা করব? আমরা গরিব দেশের মানুষ, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের নাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা না, আমাদের দেশের নাম অস্ট্রেলিয়া না। সুতরাং সেই দেশের লোক বিলিয়ন বিলিয়ন ডলার যদি বাজেট করে, আমরা হাজার হাজার বাজেট করবো, অল্প টাকা দিয়ে আমরা গবেষণা করব। গবেষণা করার জন্য সদিচ্ছা মানসিকতা দরকার। আমাদের শিক্ষকদের দায়িত্ব নিতে হবে গবেষণা করার, মানসিকতা সৃষ্টি করার। তাহলে আমাদের নিজেদের টাকায় আমরা গবেষণা করতে পারবো। আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছোট ছোট ফান্ড আছে, ওইটা দ্বারা ভালো বড় বড় গবেষণা আমরা করতে পারবো। আমাদের দেশের ছেলেরা গ্রামের স্কুল থেকে অনেক বড় মানের রেজাল্ট করতে পারে না, গবেষণাটা ঠিক এরকম। এই জন্য খুব বড় ভালো স্কুল লাগে না। আমাদের দেশের সবাইকে ইংলিশ মিডিয়াম পড়ে, আমরা কি ইংলিশ মিডিয়াম পড়ে আসছি নাকি? আমরা গ্রামের স্কুল থেকে তারপরে বিদেশে নটরডেমে পড়ে তারপরে বিদেশে গেছি না? তো সবাইকে কি ঢাকায় পড়তে হয়েছে নাকি? ঠিক গবেষণাটা এরকম, সবাই বড় বড় ফান্ড দরকার না, এটা মানসিকতার দরকার, পরিশ্রম, মানসিকতা, সদিচ্ছা, এটা একটা বিষয়। গভর্নমেন্টের কি দরকার সেটা জানো? ফান্ডের থেকে বড় একটা জিনিস উৎসাহ দরকার, উৎসাহ দেওয়া দরকার। সেই উৎসাহটা কীভাবে দেওয়া দরকার জানো? বাংলাদেশের গভর্নমেন্ট আমাদেরকে গবেষণা এবং গুড শিক্ষকতায় নিরুৎসাহিত করছে কেন জানো? কারণ আমাদের কোনো পুরস্কার নাই যারা ভালো গবেষক এবং ভালো শিক্ষক। কীরকম? ধরো ইউজিসি চেয়ারম্যান, আমি বলবো না, নাম বলবো না, নাম বললে কিন্তু একদম ছিলে দিতে পারি আমি সবাইকে জানি কারা কারা ইউজিসির, আমার মুখস্থ, গত 24-25 বছর ধরে এই দেশে আছি, কারা কারা ইউজিসি চেয়ারম্যান হয়েছিল। ইউজিসি চেয়ারম্যান হয়েছে কারা? সরকারকে যে বেশি তেল দিতে পেরেছে সে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান, ইউজিসির চেয়ারম্যান হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে হয়েছে? সরকারের অনুগ্রহ পেয়েছে, যে সরকার খুশি হবে এরকম কথা বলেছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ভিসি হয়েছে। তাহলে সরকার কাকে উৎসাহিত করছে? আমাকে প্রশংসা করো, এটাকে উৎসাহিত করছে। তাহলে কি করছে? সবাই কি করছে? সে গবেষণার কারণে সে জানে যে সরকারকে প্রশংসা করলেই আমি ভিসি হতে পারবো, সরকারকে প্রশংসা করলে আমি ইউজিসির চেয়ারম্যান হতে পারবো, সরকারকে প্রশংসা করলে আমি ইউজিসির মেম্বার হব, সরকারকে প্রশংসা করলে আমি বুয়েটের ভিসি হবো, সরকারকে প্রশংসা করলে আমি ইউল্যাবের ভিসি হবো বা কানাডিয়ান ইউনিভার্সিটি বা নর্থসাউথের ভিসি হবো। তাহলে আমি গবেষণা করবো কেন? এই জায়গায় সরকারের ভুল। সরকার যদি বলতো বাংলাদেশের সবচেয়ে, দেখো অমুক জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি দরকার, সবচেয়ে ভালো গবেষক, সবচেয়ে ভালো প্রশাসক, সবচেয়ে ভালো শিক্ষক, এই তিনটা সমন্বয় যে আছে অটোমেটিক সে আমাদের ভিসি হবে। তখন আমরা গবেষণার জন্য ঝাঁপাই পড়তাম যে আমি গবেষণা করলে আমার রিকগনিশন আছে, আমার প্রশংসা আছে, আমি ভিসি হইতে পারবো, প্রভিসি হইতে পারবো, আমি প্রক্টর হইতে পারবো, ডিন হইতে পারবো। কিন্তু তুমি ডিন বানাচ্ছ, প্রক্টর বানাচ্ছ কাকে? যে সরকারের প্রশংসা করছে। তার মানে কি? সরকার কাকে পুরস্কার দিচ্ছে? যে সরকারের প্রশংসা করে। তার মানে তুমি গবেষণায় উৎসাহিত করছো না আমাকে। এই জায়গাটায় সরকারের ভুল। টাকা না দিলেও চলতো। আমি যদি দেখতাম আমি খুব ভালো গবেষণা করে, আমি খুব ভালো শিক্ষকতা করে, আমি ভালো প্রশাসনিক দক্ষতা দেখাইছি, আমাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বানাচ্ছে, আমি যেখানেই থাকি, অথবা আমি খুঁজে বের করে আমি ভালো কাজ করছি, আমাকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মেম্বার বানাচ্ছে, অথবা আমি ভালো কাজ করছি, আমাকে পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার বা চেয়ারম্যান বানাচ্ছে, অথবা আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি বানাইছে, অথবা আমাকে ইউল্যাব বা কানাডিয়ান ইউনিভার্সিটি ভিসি বানাইছে, বিকজ আমি ভালো গবেষক। নো, সেটা তো সরকার করছে না। সরকার কি করছে? আমার দল করছে কিনা দেখো তো, ব্যাকগ্রাউন্ড খুঁজে, আমার দলের লোক কিনা, তাহলে ওকে ভিসি বানাই দাও, পুরো ভিসি বানাই দাও। সরকারের এই সহযোগিতাটা আমাদের দরকার। তাহলে বলে কি জানো, একটা কথা আছে না, যে জাতি জ্ঞানীকে সম্মান করে সে দেশে জ্ঞানী সৃষ্টি হয়। যে জাতি জ্ঞানীকে সম্মান করে না সেখানে জ্ঞানীর সৃষ্টি হয় না। ইন্ডিয়াতে কত হাজার হাজার মিউজিশিয়ান সৃষ্টি হচ্ছে, কত গায়ক, হাজার হাজার। আমাদের দেশে একসময় গায়ক ছিল না, এখন নাই কেন? আমরা গায়ককে মূল্যায়ন করি না। আফগানিস্তানে কোনো গায়ক সৃষ্টি হয়? কোনোদিন হবে না। গান গাইলে তোর পিঠের উপর 2টা বাড়ি দেবে, তাহলে সে গান গাইবে কেন? ও যে জ্ঞান চর্চা করলে তো আরো 2টা বাড়ি খাবে, তাহলে সে জ্ঞান চর্চা করবে কেন? তো এখানে তো সেই ঘটনা হয়েছে। আমি জ্ঞান চর্চা করলে তো আমি ভিসি, প্রভিসি, প্রক্টর বা ডিন হইতে পারবো না। আমার তো সরকারকে প্রশংসা করলে হবো। তাহলে আমরা সবাই মিলে সরকারের গান গাচ্ছি, আমরা ভিসি, প্রভিসি, ওই সরকার হয়ে যাচ্ছি। আর যে 2-1টা গবেষণা করতেছে ও পরে আছে, ওকে নামে জানো, আমি তো চিনিও না তাকে। তাইলে সরকারের বাজেটের দরকার নাই গবেষণার জন্য। সরকারের বাজেট থেকে এইটা সবচেয়ে আগে দরকার। আমি সরকারের কাছ থেকে এইটা চাই, যে ভালো কাজ করবে তার পুরস্কার দেন, আর যে খারাপ কাজ করবে তাকে তিরস্কার করেন, জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন।
আপনার প্রশংসা করার লোক প্রচুর আছে, সাধারণ জনগণ। শিক্ষকদের প্রশংসা, বিচারপতিদের প্রশংসা, সাংবাদিকদের প্রশংসা দরকার নাই আপনার। আমার মনে হয় আমাদের যে কারিগরি শিক্ষা যেটাকে বলি এবং নার্সিং শিক্ষা, এই দুইটার অত্যন্ত চাহিদা বিদেশে। আমাদের সবাইকে উচ্চশিক্ষা গ্রহণ করার প্রয়োজন নেই, কারণ সবাই তো গবেষণা করবে না। এবং উচ্চশিক্ষা করলে ধরো আমি বিবিএ পাস করলাম, অথবা আমি বিএসসি ইন ট্রিপলি অথবা কম্পিউটার করলাম, আমি সেটা দিয়ে কী করব? সেই জন্য আমাদেরকে কারিগরি শিক্ষা মানে ফোকাসড হওয়া, একদম একটা এরিয়া পছন্দ করে সেই বিষয়ে হাতে কলমে শিক্ষা গ্রহণ করা। তো এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয় আমাদের কারিগরি শিক্ষা। এবং আমি মনে করি উচ্চশিক্ষার হার সিগনিফিক্যান্টলি এখন কমানো উচিত আমাদের দেশে। এতগুলা বিশ্ববিদ্যালয়, আমি কালকে একটা সাক্ষাৎকারে বলেছিলাম যে আমাদের দেশের এখন যে সমস্ত বিশ্ববিদ্যালয় খারাপ করছে সেগুলো বাদ দিয়ে দেওয়া উচিত, নতুন কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া উচিত না। যে সমস্ত হাসপাতাল ভালো করছে না সেগুলোও ব্যান করে দেওয়া উচিত। যে এবং আমাদের মতো প্রফেসর আমরা যারা ভালো করছি না, আমাদের ভিতরে অনেকে যারা ভালো করছে না, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। যে সমস্ত উপাচার্য, যে সমস্ত উপাচার্য ভালো পারফর্ম করছে না, তাদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত। সুতরাং তুমি যে বিষয়গুলো বলছো, কারিগরি শিক্ষা দিকে আমাদের মনোযোগ দিতে হবে। যারা যে বিষয়টা আমাদের জন্য প্রয়োজন সেটাই রাখতে হবে, বাকিগুলো বাদ দিতে হবে। অনুরূপভাবে নার্সিং শিক্ষা, প্রচণ্ড নার্সিং শিক্ষাটা এত দরকার, কারণ আমি অস্ট্রেলিয়াতে দেখলাম যে প্রচুর নার্স দরকার, ইংল্যান্ডে প্রচুর নার্স দরকার। এখন এখানে যদি নার্সিং পরে আর একটু ইংরেজি জানে, তার চাকরি দেশের বাইরে সাথে সাথে আছে এবং উন্নত বিশ্বে আছে। সুতরাং আমাদের এখন কারিগরি শিক্ষা এবং নার্সিং শিক্ষায় মনোনিবেশ করতে হবে। তুমি যথার্থই প্রশ্ন করেছো। এবং আমার মনে হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা যেগুলা ভালো করছে না সেগুলা মানে বন্ধ করে, বরং যেগুলা ভালো করছে সেগুলোকে আরও সাপোর্ট দিয়ে আরও ভালো করার সুযোগ করে দেওয়া উচিত। আমাদের মানসিক সুস্থতাটা খুব প্রয়োজন। আমি এখন থেকে অনেক বছর আগে ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর একটা বই পড়েছিলাম, ড্যানিয়েল গোলম্যানের লেখা। তো ওইটা পড়ার পর আমার কাছে মনে হয়েছিল উনি আসলে মানে আমাদের সেলফ অ্যাওয়ারনেস আর সোশ্যাল অ্যাওয়ারনেস এই দুইটা নিয়ে কথা বলেছে। পরে আমি দেখলাম যে উনি যে কথাগুলো বলেছে খুবই গুরুত্বপূর্ণ, এবং ওনার বইটা প্রচুর বেস্ট সেলার বুক ছিল অনেক বছর। কিন্তু আমি তারপরে গত 7-8 বছর ধরে আমি একটু আমাদের এই ভারতবর্ষের যে নলেজ ভান্ডার আছে সেখানে একটু হাত দিই। তো আমি মহাভারতটা মোটামুটি পড়েছি, তারপরে উপনিষদ, বেদ এগুলোর উপর একটু পড়াশোনা করেছি। তারপরে পতঞ্জলি যোগা সূত্র পড়ে দেখলাম যে ভারতবর্ষে, এবং গৌতম বুদ্ধের ফিলসফি আমি একটু বেশ পড়াশোনা করি, সেখানে দেখলাম ভারতবর্ষ যে জ্ঞানের চর্চা হয়েছে এ পর্যন্ত সব কিছুতে ফিজিক্যাল ফিটনেস এবং মেন্টাল ফিটনেসের চরমভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। ধরো ইভেন যদি ইয়োগার কথাটাই বলি, যে যোগব্যায়াম, আমি কিন্তু যোগব্যায়ামের একজন প্রশিক্ষক এবং ব্রিদিং এক্সারসাইজের। তুমি যদি ইয়োগার কথাটাই ধরো, পতঞ্জলি যোগা সূত্রের 8টা ব্রাঞ্চ বা লিম বলে, ইয়ামা, নিয়ামা, আসনা, প্রাণায়ামা, প্রত্যাহারা, ধারণা, ধ্যান আর সমাধি। তো সমাধির লেভেল পর্যন্ত যাওয়া, তো ধ্যান পর্যন্তই আমরা যেতে পারবো না। তো আমরা তো ইয়ামা মানে জম, নিয়ম, এগুলো আমি খুব ভালো জানি যে এটা অনেক ব্যাপক আলোচনা। যোগাসন পর্যন্ত যদি আমরা একটু করতে পারি তাতে আমরা খুব সুস্থ থাকবো। তারপর প্রাণায়ামটা মানে একটু ব্রিদিং এক্সারসাইজ করলে আমাদের যে সুস্থতার কোনো মানে অভাব থাকবে না। ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, আনন্দধারা বহিছে ভুবনে, তো দিন ও রজনী অমৃত রস উথলিয়ে পড়ে অনন্ত গগনে, রবি শশী পান করে অঞ্জলি ভরিয়া, দীপ্ত রহে সদা। এরকম খুব সুন্দর একটা গান আছে। তো এই বিশ্বে এত আনন্দ আছে, আমাদের দরকার শুধু এটাকে অমৃত রস ভরা, শুধু নেওয়া। সেই অমৃত রস নেওয়ার জন্য তোমার আসলে যোগাসনটা করা প্রয়োজন, আর প্রাণায়াম যেটাকে ব্রিদিং এক্সারসাইজ বলে এটা করা প্রয়োজন। এখন এইটা করার জন্য কারণ কি, তোমার যদি মেন্টাল ফিটনেস আর ফিজিক্যাল ফিটনেস দুইটা জিনিস, তো শারীরিক সুস্থতা আর হচ্ছে মানসিক সুস্থতা। মানসিক সুস্থতার জন্য তোমার প্রাণায়াম বা ধ্যান করা দরকার, আর শারীরিক সুস্থতার জন্য তোমার যোগব্যায়াম করা দরকার বা হাঁটাচলা করা দরকার। আসলে মানুষের শরীরে, আমি কিন্তু এই দিকে আবার বড় এক্সপার্ট, তোমরা জানো না, মানুষের শরীরে 7টা কুণ্ডলী আছে। একটা হচ্ছে মূলাধার, একদম মানুষের নিচে থাকে, তারপর হচ্ছে স্বাধিষ্ঠার, তারপর থাকে
তোমার মণিপুর, তারপরে মূল্যধর স্বাধিষ্ঠান মণিপুর, তারপরে অনাহত, তারপরে বিশুদ্ধ, তারপরে আজ্ঞা, তারপরে সহস্রার। এই কুণ্ডলীগুলো সক্রিয় করলে মানুষের সুস্থতা যে কত বেড়ে যায়, এবং তাহলে তোমার স্মরণশক্তি পর্যন্ত বেড়ে যাবে। এবং এই কুণ্ডলীগুলো সক্রিয় করার জন্য তোমার প্রাণায়াম করতে হবে। প্রাণায়াম মানে ব্রিদিং এক্সারসাইজ, বুঝতে পেরেছো? আর যোগ ব্যায়াম করতে হবে। আমার ব্যক্তিগতভাবে জানো আমার ছিল কনস্টিপেশন ছিল, যেটাকে আমরা বাংলায় কি বলে, কোষ্ঠকাঠিন্য বলে। কোষ্ঠকাঠিন্য ছিল। কিন্তু আমি 2বার অপারেশনও করেছি, আমি 3বার অপারেশন করেছি, ভালো হয়নি। পরে আমি এখন ব্রিদিং এক্সারসাইজ করার পরে ওগুলো একদম শেষ, আর ওর কিছুই নেই, একেবারে শেষ, সারা জীবনের জন্য শেষ হয়ে গেছে। এতটা উপকারী। শুধু তাই নেই, ভারতীয় দর্শন এতটা উন্নত, তুমি যদি অদ্বৈত বেদান্ত পড়ো আর উপনিষদের বা মহাপুরাণ একটু পড়ো, দেখবা যে এই ভারতীয় ফিলোসফিতে অ্যাকচুয়ালি এত সুন্দরভাবে ওয়েল ডিফাইন করা আছে। মানে এটা ধর্মীয় কিছু না, জীবন ব্যবস্থাটা এত সুন্দর। কারণ ভারতীয় ফিলোসফিতে ধর্ম আছে, ধর্ম, অর্থ, কাম এবং তোমার সন্ন্যাস, এই 4টাকেই গুরুত্ব দিয়েছে এখানে। কিন্তু শুধুমাত্র ওই ধর্মকর্ম সেটা না, অর্থকেও গুরুত্ব দিচ্ছে। কাম মানে তোমার শুধু যে মানে কোনো যৌন মিলন সেটা না, কাম মানে যে কোনো তোমার বাসনা। এই যে আমি একটা ভালো এসির নিচে বসতে চাই, এটাও কাম। আমি একটা ভালো কফি খেতে চাই, এটাও কামনা। তারপরে সন্ন্যাস, সেটাকেও দিয়েছে। অ্যাকচুয়ালি ভারতীয় ফিলোসফিতে 4টা ভাগে ভাগ করছে। তোমাকে এটাকে বলে তোমার ব্রহ্মচারী, তারপরে বলে গৃহস্থালী, তারপরে বানপ্রস্থ, তারপরে বলে সন্ন্যাস। অর্থাৎ প্রথম 25 বছর 100 বছর একটা ভাগ করেছে ভারতীয় ফিলোসফিতে। প্রথম 25 বছর ব্রহ্মচারী মানে লেখাপড়া করবা, তারপরে 25 বছর অর্থাৎ 25 বছর ধরো তুমি বিয়ে করলা, তারপরে 25 বছর থেকে 50 বছর পর্যন্ত তুমি করবা গৃহস্থালী, সমাজ সংসার করবা। তারপর হচ্ছে বানপ্রস্থ, অর্থাৎ তখন ছেলে মেয়েদের হাতে তোমার ক্ষমতা আস্তে আস্তে বুঝাই দিয়ে 75 বছর পর্যন্ত যাবা। থার্ড 25 বছর, একদম লাস্টের 25 বছর তুমি সন্ন্যাসী করবা। তো ভারতীয় ফিলোসফিতে তুমি যদি একটু পড়ো, আমি এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, এগুলো কিন্তু নলেজের ভান্ডার। আমি কিন্তু একজন মুসলমান, আমি ধর্ম করি, নামাজ পড়ি, আমার একটা নিজস্ব ধর্ম আছে, বাট এগুলো হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমি বুদ্ধিজম পড়ি, গৌতম বুদ্ধের ফিলোসফিতে যদি তুমি পড়ো, সব কিছুর সাথে একটার সাথে আরেকটা সম্পৃক্ত। পাতিকা সামাপাদা নামে একটা থিওরি আছে, সেখানে বলছে যে একটার সাথে ডিপেন্ডেন্ট অরিজিনেশন, এর একটার সাথে আরেকটা সম্পৃক্ত। কোনো কিছু শুরু খুঁজে পাওয়া যায় না, আনামাতাগা, যেটাকে আর একটা শব্দ আছে ওদের থিওরি, আনামাতাগা মানে স্টার্টিং পয়েন্ট ক্যান নট বি ফাউন্ড আর কি। তো আমি বলছি যে আমাদের এই অঞ্চলে যে দর্শনগুলো আছে এত ওয়েল ডিফাইন্ড, মানুষের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তোমার সব কিছু করা আছে। তুমি তাইচি দেখো না, যে কোরিয়ান ব্যায়ামটা, বা চাইনিজ যে ওইটাকে কি বলে জানো, আমাদের যে সুই ফুটিয়ে করে, নামটা কি? এটা স্যার নামটা হচ্ছে আকুপাঙ্কচার স্যার। তো আমাদের এই অঞ্চলের যে সভ্যতা, সব কিছু ভিতর শারীরিক সুস্থতাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ইভেন আমাদের ইসলামিক যে ধর্মীয় যে কালচার, সেখানে নামাজটা তুমি যদি পড়ো 4-5 বার দৈনিক, তুমি এটা যে কত উপকারী মানুষ এটা। এবং তুমি যে উজু করলে, যে তোমার একবার উজু করলে প্রায় হাফ গোসলের সমান, তোমার এত ভালো লাগে, চোখে পানি দেয়, নাকে পানি, মানে সো সায়েন্টিফিক। সুতরাং আমরা যেগুলোকে ধর্মীয় আচার আচরণ মনে করি, এগুলো ধর্মীয় আচার আচরণের সাথে সাথে আবার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতার ক্ষেত্রেও বিশাল ভূমিকা পালন করে। উচ্চশিক্ষা দেশের ভিতরেও করা যাবে, দেশের বাইরেও করা যাবে। আমার পরামর্শ, আমি একটা বই লিখেছি প্র্যাকটিক্যাল লিডারশিপ, তোমাকে বলছি যে আমার একটা বই পাবলিশ হয়েছে ইউল্যাব থেকে করেছে, এবং ওটা লঞ্চিং হয়েছে নিউ জার্সিতে সিটন হল ইউনিভার্সিটিতে। সেখানে আমার 11টা লিডারশিপের উপর 11টা তত্ত্ব দিয়েছে আমি। সেখানে একটা তত্ত্ব আছে, উচ্চশিক্ষার জন্য হোক, গবেষণার জন্য হোক, যে কোনো কাজের জন্য পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি বলছি হার্ডওয়ার্ক, টিমওয়ার্ক এবং নিউ ওয়ার্ক, অর্থাৎ নতুন কাজ, ইনোভেটিভ কাজ। সেখানে আমি লিখেছি যে পরিশ্রমের কোনো বিকল্প নাই। তুমি যত বড় পণ্ডিত হও, যত বড় বস হও, যত বড় সাংবাদিক, যা হতে চাও, সব কিছুর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করবো, তুমি হয়ে যাবে। অ্যাবসলিউটলি খালি পরিশ্রম, আর কিচ্ছু না, খালি পরিশ্রম। আমার তো এখন মনে হয় যে আমি একটা বিজনেসম্যান হতে চাই, আমি পরিশ্রম করে হয়ে যেতে পারবো।
আমার মাঝে মাঝে মনে হয় যে আমার সবসময় মনে হয় যে আমি যদি চাই একটা কফি শপের খুব সফল একটা কফি শপ দেবো, আমি পারবো। আমি যদি একটা টেলিভিশন চ্যানেল করতে চাই, আমি এখন পারবো, জানো। জাস্ট আমি যদি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা পরিশ্রম করি, আমি একটা বড় টেলিভিশন চ্যানেলের মালিক হতে পারবো। আমি যদি চাই আমি একটা বড় কথার কথা একটা গার্মেন্টস ফ্যাক্টরি দেবো, আমার শুধু ডিজাইন করতে হবে মনে মনে, এবং ওইটা নিয়ে পরিশ্রম করতে হবে। শোনো, মানুষের জীবনে কিছু করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। হয় তোমার সময় দেবা, অথবা টাকা দিয়ে সেটা করবা। টাকা ছাড়া যদি করতে যাও, তুমি পরিশ্রম করবা। সময় মানে পরিশ্রম। Yes. আমি আমার জীবনে ক্যারিয়ার করছি কিভাবে? পরিশ্রম দ্বারা। দ্যাটস ইট। আমার টাকা ছিল না। আবার ধরো, আমার কথার কথা, আমার মেয়ের কিছুটা সময়ও ছিল, আবার টাকাও দিয়েছি আমি। ও ইংলিশ মিডিয়ামে পড়ে হয়তো একটু আগাইছে, আমাদের তো সেই সুযোগ ছিল না। আমার বাচ্চারা পড়ছে সারাদিন 8 ঘন্টা, আমরা পড়েছি 16 ঘন্টা। সুতরাং তুমি যে কথাটা বললো, উচ্চশিক্ষার জন্য, শুধু উচ্চশিক্ষার জন্য না, উচ্চশিক্ষা, গবেষণা, যে কোনো কাজের সফলতা অর্জনের জন্য 16 ঘন্টা পরিশ্রম করতে হবে। ওই 8 ঘন্টা পরিশ্রম করে এখন উন্নতি করা যাবে না। 8 ঘন্টা পরিশ্রম তো ভাই সবাই করে। তা আমরা গরিব দেশের নাগরিক, আমাদের একটা, দুইটা, তিনটা প্রজন্মকে 16 ঘন্টা করে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে করতে একটা জেনারেশন মরে যাবে, তারপরে 2-3টা জেনারেশন আবার ভালো থাকবে। ওই জাপানে আজকে এত উন্নত হয়েছে কেন জানো? ওই 2-3 জেনারেশন পরিশ্রম করে খালি মারা গেছে। এতটুকু খাটো খাটো মানুষ ছিল, পরিশ্রমের ভারে লম্বা হয় নাই। তো 60-এর দশকের, 70-এর দশকের, 50 দশকের জাপানিজ দেখো, আমাদের থেকে খাটো। আর এখনকার জাপানিজ দেখো কত বড় লম্বা। কারণ এই আগের জেনারেশন পরিশ্রম করছে 16 ঘন্টা, তারা এই জাপান তৈরি করছে। আর এখন যারা ভোগ করে তারা একটু লম্বা হচ্ছে। সুতরাং সে উচ্চশিক্ষা করুক, যাই করুক, পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। দেশে করুক, দেশের বাইরে করুক, পরিশ্রম। এর কোনো বিকল্প নাই। ধন্যবাদ।